আমার স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। ইতিমধ্যে আমরা 5টা অধ্যায় আলোচনা করেছি। আজকে আলোচনা করব ষষ্ঠ অধ্যায়। দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় মূলত যে বিষয় নিয়ে আলোচনা, সেই বিষয়ে আমরা যাবৎ পর্যন্ত বা পঞ্চম অধ্যায় পর্যন্ত যে আলোচনা করেছি তার বাইরে বেরিয়ে একটু অন্য ধরনের আলোচনা আমরা ষষ্ঠ অধ্যায়ে করব। অর্থাৎ এই অধ্যায় 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, তার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায়ে এই কৃষক, শ্রমিক এবং বামপন্থীদের আন্দোলনগুলো আমরা আলোচনা করব। তো এই আলোচনা শুরু করার আগে আমি এই অধ্যায় সম্পর্কে একটু আলোচনা আগে করব। ভূমিকা এটাকে বলা যেতে পারে, বা সূচনা। সেই ভূমিকা নিয়ে একটু আলোচনা করব। মূলত 20 শতকে ভারতে কৃষক এবং শ্রমিক ও বামপন্থী আন্দোলনের ইতিহাস যদি পর্যালোচনা করা যায়, তাহলে দেখা যাবে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক শাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বা শোষণের শিকার হয়েছিল কৃষক সম্প্রদায়। তার কারণ, এদেশে কোম্পানি আমলে এবং পরবর্তীকালে ব্রিটিশ আমলে যে ভূমি বন্দোবস্ত চালু ছিল, সেই ভূমি বন্দোবস্তে সমাজের কৃষক শ্রেণীর উপরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল। কারণ কৃষক সম্প্রদায় বিভিন্ন সময়ে জমিদারদের শোষণ এবং অত্যাচারের শিকার হয়েছিল। জমিদাররা যে কর আদায় করত বা ভূমি রাজস্ব আদায় করত, সেই ভূমি রাজস্বের পরিমাণ ছিল যথেষ্ট বেশি। এছাড়াও ভূমি রাজস্বের পাশাপাশি তারা নানান ধরনের অতিরিক্ত কর তাদের উপর চাপিয়ে দিত এবং সেটা জোর করে আদায় করত। ফলশ্রুতি হিসাবে বহু আগে থেকেই, অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকেই আমাদের দেশে বিভিন্ন সম্প্রদায়, কৃষক সম্প্রদায়, উপজাতি সম্প্রদায়, তারা কখনো জমিদারদের বিরুদ্ধে, কখনো মহাজনদের বিরুদ্ধে, কখনো বা জমিদার মহাজনের রক্ষাকর্তা ইংরেজদের বিরুদ্ধে নানান ধরনের বিদ্রোহে অংশগ্রহণ করেছে। যেমন সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছে, রংপুর বিদ্রোহ হয়েছে, পাবনা বিদ্রোহ হয়েছে, আবার উপজাতিদের মধ্যে চোয়ার বিদ্রোহ হয়েছে, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এই সমস্ত বিদ্রোহ হয়েছে। এই বিদ্রোহগুলো ঔপনিবেশিক শাসন এবং ভূমি ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ। 19 শতকের দ্বিতীয়ার্ধে সারা ভারতবর্ষ জুড়ে কৃষক আন্দোলনের ক্ষেত্রে একটা নতুন পর্যায় শুরু হয়েছিল। আমাদের আলোচনার বিষয় 20 শতকের সূচনা থেকে। 20 শতকের সূচনা থেকে আমাদের দেশে 4টে জাতীয় আন্দোলন হয়েছিল। এই 4টে জাতীয় আন্দোলন কি কি? একটা হচ্ছে 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী বয়কট আন্দোলন, 1920 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন, 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন এবং 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন। এই 4টি জাতীয় আন্দোলন পর্বে আমাদের দেশে কৃষক সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায় যে আন্দোলন সংগঠিত করেছে এবং বামপন্থীরা যে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে, বামপন্থীরা যে আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং আন্দোলনকে সক্রিয় করার ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছে, সেটাই মূলত এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রতিবারের মতো এবারেও দেখাচ্ছি। দেখো, এই ভিডিওটা অর্থাৎ এই অধ্যায়টা মূলত 3টে ইউনিটে বিভক্ত। 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক এবং বামপন্থী আন্দোলনের যে বৈশিষ্ট্য এবং পর্যালোচনা, সেখানে 3টে ইউনিট রয়েছে। প্রথম ইউনিট 20 শতকের ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে রাজনীতির সংযোগ। দ্বিতীয় ইউনিট 20 শতকের ভারতে শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ। আর তৃতীয় ইউনিট 20 শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতি অংশগ্রহণের চরিত্র, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। প্রত্যেকটি ইউনিট আবার কতকগুলো সাব ইউনিটে বিভক্ত। যেমন দেখো, প্রথম ইউনিটটা মূলত 6টা সাব ইউনিটে বিভক্ত রয়েছে। কি কি? একটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলন, একটা হচ্ছে অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলন,
আইন অমান্য পর্বে কৃষক আন্দোলন, ভারত ছাড়ো পর্বে কৃষক আন্দোলন, অর্থাৎ 4টে জাতীয় আন্দোলন পর্বে কৃষক আন্দোলন, এটা 4টে সাব ইউনিট। এছাড়া রয়েছে একা আন্দোলন এবং বারদৌলি সত্যাগ্রহ, এই 6টি সাব ইউনিট। যদিও বা অসহযোগ আন্দোলন পর্বে আমাদের দেশে বেশ কিছু ছোট ছোট আন্দোলন রয়েছে, সেগুলো আমরা আলোচনার সময় আলোচনা করে দেব। এবার দ্বিতীয় ইউনিটটা দেখো, ভারতের শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ। এই ইউনিটে আরও কতগুলো সাব ইউনিট রয়েছে, সেই সাব ইউনিটগুলো কী কী রয়েছে দেখো। সেই সাব ইউনিটগুলো রয়েছে, সেখানেও কিন্তু রয়েছে 5টা সাব ইউনিট। সেই 4টে জাতীয় আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী, অসহযোগ, আইন অমান্য এবং ভারত ছাড়ো পর্বে শ্রমিক আন্দোলন, আর রয়েছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, এই 5টা সাব ইউনিট রয়েছে। আর তৃতীয় যে ইউনিটটা, তার কোনো সাব ইউনিট নেই, সেটা একসঙ্গেই আমরা আলোচনা করব, একেবারেই আলোচনা করব আমরা। এইবারে আমি এখানে দেখো, এখানে দুটো আলাদা রং করে করানো আছে। মূলত এই দুটো রঙের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই অধ্যায়ে আমরা দুটো ভিডিও করব। প্রথম ইউনিট নিয়ে, 1 নম্বর ইউনিট নিয়ে আমরা একটা ভিডিও করব, আর পরেরটা 2 নম্বর এবং 3 নম্বর ইউনিট নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। তাহলে আমরা আলোচনায় চলে যাই। এবারে প্রথম আলোচনায় চলে যাই, বিংশ শতকের ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে রাজনীতির সংযোগ। এই পর্বে আমরা প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলন, এই বিষয়টা আমরা আলোচনা করব। এই পর্বে আমাদের দেশে কৃষক আন্দোলনের চরিত্র, কৃষক আন্দোলনের বৈশিষ্ট্য, কিভাবে পরিচালিত হয়েছে কৃষক আন্দোলন, সেটাই আলোচনা করব। দেখো ছকটা দেখে নাও, দেখো ছকটা চলে এসেছে। প্রথম হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী পর্বে কৃষক আন্দোলন। লেখা আছে এই আন্দোলনে কৃষক শ্রেণী সীমিতভাবে সামিল হয়েছিল। দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলন বাস্তবিকই একটা অভিনব ধারা তৈরি করেছিল। কেন? একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর তার স্বদেশী সমাজ বক্তৃতায় বলেছিলেন যে যদি গ্রামে গ্রামে সমবায় প্রথায় কৃষি ও যৌথ খামার তৈরি হয়, তাহলে মানুষের মধ্যে শক্তি ও স্বনির্ভরতা তৈরি হবে। আসলে গ্রামীণ সমস্যার সমাধান, কৃষিজীবী মানুষের স্বার্থরক্ষা, এইগুলো ছিল মূল উদ্দেশ্য। এক্ষেত্রে অশ্বিনী কুমার দত্তের স্বদেশ বান্ধব সমিতি ছিল, যা গ্রাম্য বিবাদের মীমাংসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যাই হোক, মোটামুটিভাবে বলা যেতে পারে 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, স্বদেশী বয়কট আন্দোলন, এই পর্বে কৃষকরা কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি। তবে কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা গেছিল ব্যক্তিগত উদ্যোগে কেউ কেউ আন্দোলনে অংশগ্রহণ করেছে। কথা হচ্ছে কেন এই পর্বে আন্দোলনে অংশগ্রহণ করেনি, কেন কৃষকরা কেন অংশগ্রহণ করলো না? অংশগ্রহণ না করার মূল যে কারণগুলো ছিল সেগুলো হচ্ছে যে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, অর্থাৎ এই আন্দোলনে যারা নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন, তারা ছিলেন আমাদের দেশের তথাকথিত উচ্চবিত্ত সম্প্রদায়ের মানুষ বা জমিদার শ্রেণীর মানুষ। ফলে আন্দোলনে কৃষি কর্মসূচি যদি যুক্ত করা হয়, অর্থাৎ তাদের খাজনা সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে বা কৃষকদের শোষণ সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোকে যদি দূরীভূত করতে হয়, তাহলে জমিদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর জমিদারদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে এই আন্দোলনটা চলবে না। কারণ এই আন্দোলনে যে অর্থের প্রয়োজন ছিল, সেই অর্থের যোগানটাই তো জমিদাররা এবং উচ্চবিত্তরা দিয়েছিল, যাদের স্বার্থ জড়িত ছিল এখানে। তবে আমি বলেছি যে কৃষক সম্প্রদায় হিসাবে অংশগ্রহণ না করলেও বেশ কিছু অঞ্চলে মানুষ এখানে ব্যক্তিগত উদ্যোগে অংশগ্রহণ করেছিল। যেমন মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় কৃষকরা আন্দোলনে যুক্ত হয়েছিল। গ্রামাঞ্চলে কৃষকদের মধ্যে স্বদেশী বা বয়কট আন্দোলনের স্থায়িত্ব খুব একটা ছিল না, কারণ জাতীয় কংগ্রেস নেতাদের দ্বারা তাদের গুরুত্ব দেওয়া হয়নি। জাতীয় কংগ্রেস গ্রামের মানুষদের বা দরিদ্র মানুষদের তেমন গুরুত্বই দেয়নি, কারণ জাতীয় কংগ্রেস ছিল অভিজাত দল। ফলশ্রুতি হিসাবে তাদের কাছে ওই সমস্ত গুরুত্ব কিছু ছিল না। ফলশ্রুতি হিসাবে আন্দোলনে আমাদের দেশের কৃষক সম্প্রদায় যারা দরিদ্র মানুষ, তারা কিন্তু এখানে খুব একটা গুরুত্ব দেয়নি। তবে এই পর্বে আন্দোলন, অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হলেও 1911 খ্রিস্টাব্দে এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে।
কিন্তু দ্বিতীয় জাতীয় আন্দোলন যখন হয় সেটা হচ্ছে 1920 খ্রিস্টাব্দে। এই 1905 থেকে 1920 এই পর্বে 1905 খ্রিস্টাব্দে কৃষকরা অংশগ্রহণ না করলেও তারপরে আমাদের দেশে কিন্তু বেশ কিছু কৃষক আন্দোলন হয়েছে। যেমন 1917 খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ হয়েছে, 1918 খ্রিস্টাব্দে গুজরাটের খেড়া সত্যাগ্রহ হয়েছে। অর্থাৎ এই দুটো আন্দোলন কিন্তু স্থানীয় আন্দোলন, তবে এই আন্দোলনগুলিতে কৃষকরা তাদের যে অধিকার, তাদের যে লাঞ্ছনার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের যে স্পৃহা, তাদের যে রাজনৈতিক অধিকার আদায় করার যে ভাবনা, সেটা কিন্তু এখানে লক্ষ্য করা গেছে। 1917 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণে 3 কাঠিয়া ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। গান্ধীজির নেতৃত্বে এই আন্দোলন হয়েছে, এই আন্দোলন সফল হয়েছে। 1918 খ্রিস্টাব্দে গুজরাটের খেড়া জেলায় গান্ধীজির নেতৃত্বে বল্লভভাই প্যাটেল, ইন্দুলাল যাজ্ঞনিক এদের নেতৃত্বে সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছে। সরকার আন্দোলনের চাপে নতি স্বীকার করেছে এবং এই আন্দোলন সাকসেসফুল হয়েছে। এইবারে অসহযোগ পর্ব আলোচনা করি। অসহযোগ পর্ব অর্থাৎ 1920 খ্রিস্টাব্দে আমাদের দেশে অসহযোগ আন্দোলন শুরু হয়। অহিংস অসহযোগ আন্দোলনে গান্ধীজির নেতৃত্বে পরিচালিত হয়েছিল। অর্থাৎ এই আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে আমরা কেবলমাত্র অসহযোগিতা করব, ব্রিটিশদের কাজের প্রতি আমাদের কোনো সহযোগিতা থাকবে না, কিন্তু আন্দোলন হবে অহিংস। এই পর্বে আমরা যদি দেখি যে অসহযোগ আন্দোলনের সময় বাংলায় একজন প্রখ্যাত কৃষক নেতা বীরেন্দ্রনাথ শাসমল, সেই বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয়েছে, খাজনা বন্ধের আন্দোলন। বিহারে বিশুবরণ প্রসাদ বা স্বামী বিদ্যানন্দের নেতৃত্বে, যুক্তপ্রদেশে গৌরীশঙ্কর মিশ্রের নেতৃত্বে, মদনমোহন মালব্য, বাবা রামচন্দ্র প্রমুখের নেতৃত্বে, রাজস্থানে মতিলাল তেজওয়াত, বিজয় সিং পথিক এদের নেতৃত্বে, কেরালায় ভিকে হাজি, আলী মুসলিয়র প্রমুখের নেতৃত্বে, অন্ধ্রপ্রদেশে আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে, গুজরাটে বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে অসহযোগ আন্দোলনের সময় এই আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল। আমরা একে একে আন্দোলনগুলো সম্পর্কে একটু অল্প করে হলেও বলার চেষ্টা করি। যেমন অসহযোগ আন্দোলনের সময় রাজস্থানে যে আন্দোলনটি হয়েছিল, রাজস্থানে মেবারে বিজলিয়া সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল বিজয় সিং পথিক, মানিকলাল বর্মার নেতৃত্বে। 1921-22 খ্রিস্টাব্দে মতিলাল তেজওয়াতের নেতৃত্বে মেবারের ভিল উপজাতির মানুষেরা বিদ্রোহ করেছিল। মারোয়াড়ে রাজনারায়ণ ব্যাসের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল। আলোয়ারের বিক্ষুব্ধ কৃষকরা গুরগাঁও জেলার একটি থানা আক্রমণ করেছিল এবং উদয়পুরের মহারানার বিরুদ্ধে এই সব আন্দোলন হয়েছিল, যদিও বা উদয়পুরের মহারানার বিরুদ্ধে এই আন্দোলন সাকসেসফুল হয়নি। অসহযোগ আন্দোলন পর্বে আমাদের দেশে যে আন্দোলনগুলো অর্থাৎ কৃষকরা যে আন্দোলনগুলো সংগঠিত করেছিল, তার মধ্যে রাজস্থানের পাশাপাশি বিহারের কথা বলি। বিহারে দারভাঙ্গা, মুজফ্ফরপুর, ভাগলপুর, পূর্ণিয়া, মুঙ্গের এই সমস্ত অঞ্চলে বিদ্রোহ হয়েছিল এবং কোনো কোনো ক্ষেত্রে বিদ্রোহ যথেষ্ট শক্তিশালী আকার ধারণ করেছিল। 1919 খ্রিস্টাব্দে জুন মাসের শেষে স্বামী বিদ্যানন্দের নেতৃত্বে কৃষকরা সমবেত হয়েছিল। এই পর্বে বাংলায় আন্দোলন হয়েছিল। অসহযোগ আন্দোলন পর্বে বাংলার কাঁথি ও তমলুক মহকুমায় বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে আন্দোলন হয়েছিল। পাবনা, বগুড়া, বীরভূমে 1921-22 খ্রিস্টাব্দে আন্দোলন সংগঠিত হয়েছিল জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। রাজশাহীতে আন্দোলন সংগঠিত হয়েছিল সোমেশ্বর প্রসাদ চৌধুরীর নেতৃত্বে। কুমিল্লা, রংপুর, দিনাজপুর এই সমস্ত অঞ্চলে আন্দোলন হয়েছিল। বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম এখানেও আন্দোলন লক্ষ্য করা গেছিল। ঝাড়গ্রামের সাঁওতাল নেতা শৈলজানন্দ সেনের, কংগ্রেস নেতা ছিলেন, সাঁওতালদের সঙ্গে নিয়ে তিনি আন্দোলন করেছেন শৈলজানন্দ সেন। চট্টগ্রামে জঙ্গল লুট হয়েছিল। 1922 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে জলপাইগুড়িতে আন্দোলন হয়েছিল। গান্ধী টুপি পরে পুলিশের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করেছিল। নীলফামারীতে জনৈক গান্ধী দারোগার অধীনে স্বরাজ থানা তৈরি হয়েছিল। রাজস্থান, বিহার, বাংলা, উত্তরপ্রদেশেও আন্দোলন সংগঠিত হয়েছিল, যে আন্দোলনটা সম্পর্কে আমরা একটু পরে বলবো। একা আন্দোলন সম্পর্কে আমরা একটু আলাদা করে আলোচনা করব। উত্তর ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতেও বেশ কিছু আন্দোলন সংগঠিত হয়েছিল এই পর্বে। যেমন অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার পালনাথ তালুক এবং কুডাপ্পার রায়চেটি তালুকের উপজাতি সম্প্রদায়েরা আন্দোলন শুরু করেছিল। আন্দোলন হয়েছিল 1923-24 খ্রিস্টাব্দে তাঞ্জোরে।
অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় অধ্যাপক এনজি রঙ্গ তৈরি করেছেন রায়ত সমিতি। কেরালার মালাবারে হয়েছিল মোপালা বিদ্রোহ। মোপলা দরিদ্র মুসলমান কৃষকরা আন্দোলন সংগঠিত করেছিল আলী মুসালিয়র এর নেতৃত্বে। আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে রাম্পা বিদ্রোহ হয়েছিল। অন্ধ্রপ্রদেশের গোদাবরী উপত্যকায় বসবাসকারী রাম্পা উপজাতির মানুষেরা বিদ্রোহ করেছিল। এইভাবে অসহযোগ আন্দোলনের সময় আন্দোলন সংগঠিত হয়েছিল, কৃষক আন্দোলন। আবার অসহযোগ আন্দোলনের পরে, অর্থাৎ অসহযোগ আন্দোলন প্রত্যাহার হয় 1922 খ্রিস্টাব্দে। 1922 থেকে 1928 খ্রিস্টাব্দ পর্যন্ত আরও কিছু আন্দোলন হয়েছিল। এই পর্বে অসহযোগ পর্বে একটি আন্দোলন হয়েছিল আমাদের দেশে। সেই আন্দোলনটার কথা বলি। সেই আন্দোলনটা হচ্ছে একা আন্দোলন। একা আন্দোলন, যদিও বা একা আন্দোলন সম্পর্কে পরে রয়েছে আমাদের, দেখো একা আন্দোলন। একা আন্দোলন 1921-22 খ্রিস্টাব্দে অযোধ্যার হরদই, বারাইত, সীতাপুর, বারাবাঁকি এই সমস্ত স্থানে মাদারিপাসি এবং বাবা গরিব দাস এদের নেতৃত্বে এই আন্দোলন গড়ে উঠেছিল। এই একা কথাটার অর্থ কিন্তু একক নয় বা একা নয়। আসলে একা কথাটার অর্থ এখানে ঐক্যবদ্ধ। এই আন্দোলনটা ছিল কৃষকদের একটা সংগঠিত ঐক্যবদ্ধ আন্দোলন। ব্রিটিশ পুলিশ কর্তৃক মাদারিপাসিকে গ্রেপ্তার করা হলে ওই আন্দোলন স্তীমিত হয়। পরবর্তী সময়ে অসহযোগ আন্দোলনের পরবর্তী সময়ে যে আন্দোলনগুলো হয়েছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আন্দোলনের কথা আমি বললাম, সেটা হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ 1928 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। 1928 খ্রিস্টাব্দে গুজরাটের বারদৌলি তালুকে এই আন্দোলনটা সংঘটিত হয়েছিল এবং এই আন্দোলনের ক্ষেত্রে যারা নেতৃত্ব দিয়েছিলেন, গান্ধীজি ছিলেন সবার উপরে। এছাড়া বল্লভভাই প্যাটেল এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বল্লভভাই প্যাটেলের অনুগামী হিসাবে মিঠুবেন প্যাটেল, মণিবেন প্যাটেল, সারদাবাই, ভক্তিবাই, সারদা মেহতা এরা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং এই আন্দোলন যথেষ্ট শক্তিশালী হয়েছিল এবং আন্দোলনে কৃষকরাই সাকসেসফুল হয়েছিল। খাজনা বৃদ্ধির আন্দোলন ছিল। প্রথমে 30% খাজনা বৃদ্ধি হয়, পরে সেটা কমিয়ে 22% হয় এবং শেষ পর্যন্ত 6.03% খাজনা ধার্য হয়। ফলে আন্দোলনটা প্রত্যাহৃত হয় এবং এখানেই বল্লভভাই প্যাটেল সর্দার উপাধিতে ভূষিত হয়েছিলেন, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল নামে তিনি পরিচিত হয়েছিলেন। এটাও কিন্তু অসহযোগ আন্দোলনের পর্বে অর্থাৎ অসহযোগের পরবর্তী সময় 1922 থেকে যে 28 খ্রিস্টাব্দ পর্যন্ত যে আন্দোলন পর্ব, সেই পর্বে এই আন্দোলন সংঘটিত হয়েছিল। এই পর্বে বাংলায় স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয়েছিল। 1929 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাসত্ব আইন তৈরি হয়েছিল, কৃষক প্রজা পার্টি তৈরি হয়েছিল ফজলুল হক এবং আব্দুর রহিম তাদের নেতৃত্বে এটা তৈরি হয়েছিল। বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী, তার নেতৃত্বে। পরবর্তীকালে আমরা যখন আইন অমান্য আন্দোলন সময় পড়াবো তখন আমরা স্বামী সহজানন্দ সরস্বতীর কথা বলবো। পাঞ্জাবে ফজল ই হুসেনের নেতৃত্বে ইউনিয়নিস্ট দল গড়ে উঠেছিল। 1928 খ্রিস্টাব্দে জুলাই মাসে খড়ক সিং পাঞ্জাব রিয়াসতি প্রজামণ্ডল গঠন করেছিল। এইভাবে সারা সময়টা জুড়ে, অর্থাৎ অসহযোগ আন্দোলন সময়ে এবং অসহযোগ আন্দোলনের পরবর্তী সময়ে সারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে কিন্তু কৃষক আন্দোলন সংঘটিত হয়েছিল। তার অসহযোগ আন্দোলনের পরে তৃতীয় যে পর্বটা সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন পর্ব অর্থাৎ 1930 থেকে 34 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পর্বেও কিন্তু জমিদারদের অত্যাচার, সেই সঙ্গে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ফলে কৃষিপণ্যের মূল্য হ্রাস পেলে কৃষকরা সমস্যার সম্মুখীন হয় এবং তারা আন্দোলন করতে শুরু করে। এই পর্বে বাংলার মেদিনীপুর, ময়মনসিংহ, রাজশাহী, যশোর, মানভূম, সিংভূম, দিনাজপুর, কুমিল্লা, নোয়াখালী, ঢাকা এই সমস্ত অঞ্চলে বিভিন্ন স্থানে বাজার লুট হয়েছিল, খাজনা বন্ধের আন্দোলন শুরু হয়েছিল। মাদ্রাজ, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে রাজস্ব হ্রাস করার জন্য আন্দোলন হয়েছিল। বেরারে কৃষকরা খাজনা বন্ধ করার সঙ্গে জমিদার মহাজনদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। পাঞ্জাবে কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তরপ্রদেশে আন্দোলন বারাবাঁকি, এলাহাবাদ, রায়বেরিলি, লখনৌ, মিরাট এই সমস্ত অঞ্চলে খাজনা বন্ধের আন্দোলন চলছিল। গুজরাটের খেরা, সুরাট এই সমস্ত অঞ্চলে আন্দোলন হচ্ছিল। উড়িষ্যায় কৃষক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। এই আন্দোলন সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
1934 খ্রিস্টাব্দে 23 অক্টোবর আচার্য নরেন্দ্রদেব, জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, অচ্যুত পট্টবর্ধন এদের নেতৃত্বে জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, কংগ্রেস সমাজতন্ত্রী দল। 1936 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল সারা ভারত কিষাণ কংগ্রেস স্বামী সহজানন্দ সরস্বতীর নেতৃত্বে। এছাড়া অধ্যাপক এনজি রঙ্গ তিনিও কিন্তু এর সঙ্গে যুক্ত ছিলেন। 1936 খ্রিস্টাব্দের আগস্ট মাসে কিষাণ কংগ্রেস একটি ইস্তাহার প্রকাশ করে কৃষকদের দাবি দেওয়া তুলে ধরে, যেখানে জমিদারি প্রথার উচ্ছেদ, কৃষি ঋণ মকুব, বেগার প্রথার উচ্ছেদ, খাজনার হার 50% হ্রাস, কৃষকদের বন সম্পদ অপহরণের পূর্ণ অধিকার, এগুলো কিন্তু এখানে দাবি তোলা হয়েছিল। 1938 থেকে 39 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পর্বে মহারাষ্ট্র, উড়িষ্যা, মাদ্রাজ এই সমস্ত অঞ্চলে আন্দোলন সংঘটিত হয়েছিল। এর পরবর্তী পর্ব ভারত ছাড়ো আন্দোলন পর্ব। ভারত ছাড়ো আন্দোলন পর্বে 1941 খ্রিস্টাব্দে জাপান যখন পার্ল হারবার ধ্বংস করে, তখন আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়। আর এই সমস্যা, আমেরিকার যুদ্ধে যোগদান, এই যুদ্ধে জয়লাভের ক্ষেত্রে যথেষ্ট কঠিন, এটা বুঝতে পেরে ব্রিটিশরা ভারতীয়দের সাহায্য চেয়েছিল। কারণ ব্রিটিশ পার্লামেন্ট স্ট্র্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠিয়েছিল। ক্রিপস মিশন ভারতে এসেছিল, কিন্তু সেখানে আমাদের দাবি ছিল ডোমিনিয়ন স্ট্যাটাস বা ঔপনিবেশিক স্বায়ত্ত শাসনের বিরোধিতা করা। কারণ যেখানে ক্রিপস শুধুমাত্র ডোমিনিয়ন স্ট্যাটাস বা ঔপনিবেশিক স্বায়ত্ত শাসন দেওয়ার প্রস্তাব রেখেছিল, কিন্তু গান্ধীজি দাবি করেছিলেন ডু অর ডাই, অর্থাৎ হয় পূর্ণ স্বাধীনতা অথবা মৃত্যু, যে কোনো একটা আমাদের কাছে প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছিল। এই পর্বে বিভিন্ন সম্প্রদায়ের পাশাপাশি কৃষকরাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, বাংলা এরা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মেদিনীপুর এবং বীরভূমে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটা বিস্ময়কর। ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষকরা যে অংশগ্রহণ করেছিল, কৃষকদের অংশগ্রহণটা জনযুদ্ধে পরিণত হয়েছিল। 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা আলিনান গ্রামে, তমলুকে, মেদিনীপুর জেলার তমলুকের আলিনান গ্রামে চাষি পরিবারের বিধবা মহিলা, তিনি কৃষকদের সংগঠিত করে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তার সঙ্গে শহীদ হয়েছিলেন লক্ষ্মীনারায়ণ দাস, পুরী মাধব প্রামাণিক, জীবনকৃষ্ণ বেরা। মেদিনীপুরের 6টি মহকুমার 6টি থানা, তমলুক মহকুমার 6টি থানা, তমলুক, ময়না, পাঁশকুড়া, মহিষাদল, সুতাহাটা, নন্দীগ্রাম, এই সমস্ত অঞ্চলে গণ আন্দোলন শুরু হয়েছিল। তমলুক কাঁথির কৃষক আন্দোলনের পাশাপাশি বীরভূম, বর্ধমান, হাওড়া, হুগলি, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, বরিশাল এই সমস্ত অঞ্চলের বহু কৃষক ও নিম্নবর্গের মানুষ ভারত ছাড়ো আন্দোলনকে গণমুখী করে তুলেছিল। ঢাকার আন্দোলনে কৃষকদের সঙ্গে ছাত্র, যুবক, মধ্যবিত্ত, শ্রমিক শ্রেণী অংশগ্রহণ করেছিল। বীরভূমের বোলপুরে সাঁওতাল, আদিবাসী, মুসলিম কৃষকরা রেল স্টেশন এবং সরকারি প্রতিষ্ঠান আক্রমণ করেছিল। এইভাবে সারা ভারতবর্ষ জুড়ে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, বাংলা, পাঞ্জাব বিভিন্ন অঞ্চলে কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, অংশগ্রহণ করেছিল এই আন্দোলনে। উড়িষ্যায় চাষি মুলিয়া রাজ নামে নতুন স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। মেদিনীপুরে গড়ে উঠেছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। মধ্যপ্রদেশের চিমুরে স্বাধীন জাতীয় সরকার গড়ে উঠেছিল। মহারাষ্ট্রের সাতারায় স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষক আন্দোলন তীব্র রূপ ধারণ করেছিল, যে রূপের ফলশ্রুতি হিসাবে ব্রিটিশ সরকার বাধ্য হয়েছিল ভারতবর্ষকে স্বাধীনতা দান করার প্রতিশ্রুতি দিতে। এবং এরই পরবর্তীকালে ভারত ছাড়ো আন্দোলনের সূত্র ধরে ভারতবর্ষে মন্ত্রী মিশনের আগমন এবং মন্ত্রী মিশনের সুপারিশক্রমে পরবর্তী সময়ে ভারতের স্বাধীনতা আন্দোলন। আমাদের প্রথম পর্ব অর্থাৎ ফার্স্ট ইউনিট যেটা আমি আলোচনা করব বলেছিলাম, সেই ফার্স্ট ইউনিটটা আমি কিন্তু আলোচনা করলাম। অর্থাৎ কৃষক আন্দোলনের যে পার্ট, সেই কৃষক আন্দোলনের পার্টটা আমি কিন্তু আলোচনা করে দিলাম। এইবারে আমরা যে আলোচনাটায় যাব সেটা হচ্ছে শ্রমিক আন্দোলন, অর্থাৎ যে পরবর্তী সেকেন্ড পার্ট যেটা আলোচনা করব, সেই সেকেন্ড পার্টে শ্রমিক আন্দোলন মানে সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিট, শ্রমিক আন্দোলন এবং বামপন্থী আন্দোলনের ভূমিকা।
এই দুটো অংশ আমরা পরের ভিডিওতে আলোচনা করব, তার পার্ট 2-তে আলোচনা করব। তোমাদের সকলকে আরেকবার ভালোবাসা জানাই, সেই সঙ্গে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।